শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদ নির্বাচন নিয়ে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসিকে, জানালেন নির্বাচন কমিশনাররা। ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচন হওয়ার আশঙ্কা। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বিএনপি মহাসচিবের। ইসির রোড ম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। এবং চাঁপাইনবাবগঞ্জের সার নিয়ে হযবরল অবস্থা, সংকট নেই বলছে কৃষি বিভাগ। চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, দাবি ডিলারদের। বাড়তি দাম গুনতে হচ্ছে কৃষকদের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ইসি আনোয়ারুল ইসলাম বলেছেন, এবারে নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সকালে সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নির্বাচনে প্রায় 50,000-এর মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে আয়োজন করা হয়েছে কোর প্রশিক্ষকদের 2 দিনব্যাপী প্রশিক্ষণ। সকালে যার উদ্বোধনী আয়োজনে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনার ও অন্যান্য কর্মকর্তারা। 2 ধাপে 80 জনকে এই প্রশিক্ষণ দেয়া হবে, যারা দেশ জুড়ে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে 4 কমিশনারের প্রত্যেকেই নির্বাচনী কর্মকর্তাদের পেশাদারিত্ব ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। স্মরণ করিয়ে দেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ত্রয়োদশ নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। বিতর্কিত নির্বাচন নিয়ে কথা বলি তখন স্বভাবতই প্রশ্ন ওঠে, হু ওয়াজ ইন দ্য লিডারশিপ রোল অফ দোজ ইলেকশনস। কেউ দায়িত্ব নিতে চায় না। কমিশনের অফিসাররা বলে, স্যার আমরা তো কোনো ভূমিকা পালন করি নাই, এটা ছিল প্রশাসনের হাতে। প্রশাসন বলে এটা করেছে পুলিশ। নো, ইট ইজ দ্য ইলেকশন কমিশন হু ইজ ইন দ্য লিডারশিপ রোল অফ দ্য থিং। ইউ উইল ওন দিস ইলেকশন। ভালো হোক খারাপ হোক, এটা আমার নির্বাচন এবং খারাপ হওয়ার আর কোনো সুযোগ নেই। প্রধান নির্বাচন কমিশনকে জুতার মালা পরানো হয়েছে এবং আমরা আরেকটু যোগ করে যদি বলি, আরেকজন প্রধান নির্বাচন কমিশনারও বর্তমানে কারান্তলে রয়েছেন। দুঃখজনক। পরিস্থিতির জন্য কে দায়ী? বিশ্লেষণের দরকার। প্রধান নির্বাচন কমিশনার বলেন, আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসিকে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। এই কমিশনের বটম লাইন হচ্ছে প্রফেশনালিজম অ্যান্ড নিউট্রালিটি। নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। চ্যালেঞ্জেস লাইক অ্যাবিউজ অফ এআই, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, এটা তো ছিল না। এটা নতুন নতুন চ্যালেঞ্জ এবং আমরা আরও এমন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হবে যেটা এখনো আমরা জানি না। এবার প্রথমবারের মতো ভোট দেবেন প্রবাসীরা, আর ভোটে তাদের টার্ন আউট প্রত্যাশার চেয়ে বেশি হবে আশাবাদ জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাতে জুডিশিয়াসলি যাতে এটা অ্যাড্রেস করতে পারি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। উদার ও মধ্যপন্থী রাজনীতিকে সরিয়ে উগ্র চরমপন্থী রাজনীতিকে আনার ষড়যন্ত্র চলছে, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা দেখা দিতে পারে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মানুষ পরিবর্তন চায়, আর তা বিএনপির কাছে চায়, এমন মন্তব্য করে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক মহল অপপ্রচার চালাচ্ছে বিএনপির সংস্কারের বিপক্ষে, অথচ একদলীয় গণতন্ত্র থেকে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, জুডিশিয়াল বিচার ব্যবস্থা প্রবর্তন, নারী ক্ষমতায়ন সহ জিয়া ও খালেদা জিয়ার সরকার দেশের বড় সব ক্ষেত্রে দৃষ্টান্তমূলক সংস্কার করেছে। এমন কিছু করবেন না যাতে বিএনপির প্রতি জনগণ আস্থা হারায়, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মহাসচিব। একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের
আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যেই এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের দেয়া রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ মিলনায়তনে এক সমাবেশে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের কোনো আপত্তি নেই। আগামী 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। তবে একটি অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া প্রচলিত নির্বাচন পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর পদ্ধতির মধ্যে কোনটি নির্ধারণ করা হয়েছে সেটি নির্দিষ্ট না করে রোড ম্যাপ ঘোষণা করাকে নির্বাচন কমিশনের বড় অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট থেকে আমরা জাতি আশা করেছিল, তারা কমিটমেন্ট দিয়ে আসছিল যে তারা নিরপেক্ষ থাকবে এবং তারা সংস্কার করবে, বিচার দৃশ্যমান করবে এবং নির্বাচন করবে। কিন্তু প্রধান উপদেষ্টা তার ওয়াদা ভঙ্গ করে সংস্কারের চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্তে পৌঁছার আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করছে। কিন্তু অনেকগুলো বিষয় এখনো আনসেটেল রয়ে গেছে। ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই। রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সংকট বাড়বে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা জানান। বলেন, রোহিঙ্গাদের দ্রুত নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের মিয়ানমারের উপর চাপ প্রয়োগ জরুরি। 2 দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন গবেষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও অর্থনীতিবিদ। সম্মেলনে নদীভিত্তিক ভূগোল, অর্থনৈতিক কৌশল, রাজনৈতিক পরিবর্তন ও সংস্কার প্রক্রিয়া নিয়ে একাধিক সেশনে আলোচনা হবে। Israeli and US attack on Iran. I think these two are linked. And finally, we have the US tariff. These 3 things have actually brought about a lot of changes in the geopolitical situation. রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ 16 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সকাল তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ 71 আয়োজিত অনুষ্ঠান থেকে তাদের আটক করে ডিবিতে নিয়ে যাওয়া হয়। পরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান। এখানে আমরা যা দেখেছি সেটা পুরোপুরি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে। এভাবে মিথ্যাভাবে অভিযুক্তদেরকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, এটা আসলে আমাদের রাষ্ট্রের জন্য মানহানিকর। আওয়ামী লীগ থেকে বহিষ্কার হলেও, আওয়ামী লীগ থেকে অভিমান করে দূরে সরিয়ে গেলেও তাদের মূল টার্গেট থাকে এই ফ্যাসিজম, এই ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে আনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই তাদের এই সম্মেলন। চাঁপাইনবাবগঞ্জে সার নিয়ে চলছে হযবরল অবস্থা। কৃষি বিভাগ বলছে সংকট নেই, আর ডিলারদের দাবি চাহিদা অনুযায়ী বরাদ্দ কম। এদিকে ডিলারের কাছে না পেয়ে খুচরা দোকান থেকে বাড়তি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সার না পেয়ে ডিলারের সাথে কৃষকের হট্টগোল। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলবাজারের একটি গোডাউন থেকে কাগজপত্র ছাড়া 40 বস্তা সার পাচারের সময় আটকে দেন কয়েকজন কৃষক। বাজারে সারের সংকট, মিললেও দাম কৃষকের নাগালের বাইরে। ঠিক এ সময় ক্যাশ মেমো ছাড়া সার পাচার হচ্ছিল ডিলার মেসার্স একরামুল হক অ্যান্ড সন্স থেকে। স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রায়ই এ কাজ করেন ওই ডিলার। পলিকে আমরা ডিএপি সার নিব, তো উনি বলেন যে সার নাই খো। তার ঠিক 5 মিনিট পরে এখান থেকে অবৈধভাবে বেশি দামে সার বিক্রি করে 2টা ভ্যানে সার নিয়ে যাচ্ছিল। এই জন্য আমরা ওই ভ্যানওয়ালাকে থামাই
এই জন্য সারের দোকানদারেরা আমাদেরকে মারধর করে। অভিযোগ আজীবন থাকবে, যেহেতু মালটা আমাদের লিমিটেড। মালটা যদি অফুরন্ত হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না। মালটা যেমন আমরা গত বছর মাল পেয়েছি, কয় বস্তা, 6 বস্তা টিএসপি পেয়েছি, কাকে দিব বলেন? জেলা জুড়ে সারের সংকট ও বাড়তি দামে নাজেহাল কৃষকরা জানান অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না পর্যাপ্ত সার। অভিযোগ, এসব ঘটনায় কৃষি বিভাগের কোনো তদারকি নেই। সার নিতে আসলে মনে করেন কি যে যদি সার অনেক স্টকে থাকে, তারপরে বলছে যে সার নাই, মানে আপনার ন্যায্য মূল্যতে সরকারি রেটে দিতে চাচ্ছে না। সব ডিলারের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এরকমই, আপনার ডিলার কাছে গেলে ন্যায্য মূল্যে সার নাই বলে তারা, কিন্তু ঠিকই পরে দেখায় যে আমাকে বললো না, কিন্তু ঠিকই ভ্যানের ভ্যান আপনার সাহায্য যাচ্ছে, আমরা দেখছি। উপজেলা কৃষি কর্মকর্তা জানান জনবল সংকটের কারণে সব জায়গায় মনিটর করা সম্ভব হচ্ছে না। এই লোকবল কম হওয়ার কারণে সব জায়গায় মনিটরিং করা, একদিকে আমরা মনিটরিং করলে আরেকদিকে এই কাজটা হচ্ছে। ঠিক আছে, লোকবল কম থাকার কারণে এগুলো হচ্ছে। খুচরা বিক্রেতারা আসলে সাধারণত সার সরাসরি সরকার থেকে বরাদ্দ পায় না, এবং বিসিআইসির একটা অংশ তারা হয়তো কিনে নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা বিসিআইসি থেকে বলেছি যে তারা যেন পুরা সার যেন খুচরা বিক্রেতাদেরকে দিয়ে তার গোডাউন যেন ফাঁকা না করে। যদি এরকম কোনো মেসেজ থাকে তাহলে আমরা পরবর্তীতে সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন সিন্ডিকেট নয়, চাহিদা অনুযায়ী বরাদ্দ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাচ্ছি না, 65% শর্টেজ থেকে যাচ্ছে, যার কারণে এই বাজারে আমাদের অজরতার সৃষ্টি হচ্ছে। সার পাচার, অবৈধ মজুদ আর নির্ধারিত দামের চেয়ে বেশি নেয় চলতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলা জুড়ে 9টি মোবাইল কোর্ট পরিচালনা করে কৃষি বিভাগ, যেখানে 224 বস্তা সার জব্দ, 1,80,000 টাকা জরিমানা ও একজন ডিলারকে 3 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাছরাঙা, নিউজ ডেস্ক। ছুটির দিনে হল কেন্দ্রিক প্রচারে ব্যস্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রার্থীরা। তাদের বেশিরভাগই আজ জুমার নামাজ আদায় করেন হলের মসজিদে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম, বিজয় 71 ও জিএস প্রার্থী শেখ তানবীর বাড়ি হামিম শহীদুল্লাহ হল মসজিদে জুমা পড়ে লিফলেট বিতরণ করেন। গণতান্ত্রিক ছাত্র সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার গণসংযোগ করেন সার্জেন্ট জহুরুল হক এলাকায়। এদিকে প্রতিরোধ পরিষদের প্যানেলের ভিপি প্রার্থী মেঘমলার বসু অভিযোগ করেন কেন্দ্র না বাড়ানোয় বেশিরভাগ শিক্ষার্থীরই ভোট দেয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন কর্মকর্তারা অফলাইনের আচরণ বিধির ব্যাপারে যতটা সিরিয়াস, অনলাইনের ব্যাপারে ততটা নয়। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। কমল, ছুটির দিনে নির্বাচনী প্রচার কেমন দেখছেন? আসলে ছুটির দিনে যেহেতু হলগুলো সবাই হলেই থাকে এবং হলে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের পাওয়া যায়, এই জন্য আজকে প্রার্থীরা স্বাভাবিকভাবেই হলে তাদের এই কার্যক্রম চালিয়েছেন এবং যেহেতু জুমার দিন সেহেতু জুমার নামাজ আদায় করেছেন। এবং এর কিছুক্ষণ আগে এই পেছনে যে জটলা দেখতে পাচ্ছেন সেখানে ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং এরপরে উনি আমার বাম দিকে যেই জিয়া হল আছেন সেই শহীদ জিয়া হলের দিকে তিনি গণসংযোগ করতে চলে গেছেন। এখানে তিনি সাংবাদিকদের সঙ্গে যেটি বলেছেন যে নির্বাচনের যে প্রচার তারা মোটামুটি প্রচারটা ভালোই চালাচ্ছেন, তবে বেশ কিছু অভিযোগ করেছেন যে অনলাইনে কিছু তারা কি বলে তাদের যে আইডি আছে, যে ফেসবুক আইডি আছে, সেই ফেসবুক আইডিগুলো তারা হচ্ছে যে হ্যাকিংয়ের শিকার হয়েছেন এবং তারা বলছেন যে তাদের একজন প্রার্থী সেই আইডিগুলো হ্যাক করেছে এবং তারা সন্দেহ প্রকাশ করছে যে বিভিন্ন ভুয়া আইডি থেকে এই নির্বাচন কেন্দ্রিক যাতে প্রচারটা চালাতে তারা না পারে সেজন্যই এই আইডিগুলো হ্যাক করা হয়েছে এবং বেশ কিছু আইডি হ্যাকের চেষ্টাও চলেছে। এবং এই জন্য তিনি ডাকসুর যেই রিটার্নিং কর্মকর্তা আছেন তাদের কাছে তিনি আবেদন জানিয়েছেন যেন এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা হয় এবং তারা বলছেন যে এই বিষয়টি হচ্ছে একটু বেশি গুরুত্বের সঙ্গে দেখার জন্য, কারণ নির্বাচনে যারা অফলাইনে বা সরাসরি যারা নির্বাচনে প্রচার চালাচ্ছেন সেটিতেও একটা বড় প্রভাব পড়ে। নাদিয়া। কমল, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ কমল। রাজধানীর বাজারে নতুন করে দর বেড়েছে আটা, ময়দা, মসুর ডালের মতো মুদি পণ্যের। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। 10 থেকে 15 টাকার মতো বেড়েছে ব্রয়লার মুরগির দাম। সামান্য কমেছে ডিম, চাল সহ কিছু পণ্যের। আর ঘোষণার প্রায় 1 মাসেও দাম কমেনি পাম তেলের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট।
বাজারে মাছ মাংসের দাম বাড়লে নিম্ন আর স্বল্প আয়ের মানুষের ভরসার স্থল হয়ে ওঠে সবজি, অথচ মাসখানেক ধরেই চড়া সবজির বাজার। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে আগের মতো ৮০ থেকে ১০০ টাকা দরে। করলা আছে ৮০ টাকা, উস্তা 100 টাকা, নতুন আছে সিম, নতুন সিম হলে 200 টাকা কেজি, ভেন্ডি আছে 80 টাকা 70 টাকা, বটবুটি আছে 100 টাকা, লাউ পিস 80 টাকা পিস। সবজির দাম গত 1 মাস যাবতীয় বেশি আছে, তাছাড়া মাছ মাংসের দামও বাড়তি। তবে কমেছে ডিমের দাম, ডজন প্রতি 10 টাকা কমে বিক্রি হচ্ছে 135 থেকে 140 টাকায়। আগের মতো 290 থেকে 300 টাকা দরে সোনালী মুরগি বিক্রি হলেও 10 থেকে 15 টাকার মতো বেড়ে ব্রয়লারের কেজি উঠেছে 165 থেকে 170-এ। লাল ডিম আগে সপ্তাহ ছিল আপনার 140 থেকে 45, এখন 135 থেকে 40। ব্রয়লার আজকে প্রায় আমাদের 65 টাকার মতো কিনা পড়ছে, তো 70 টাকাতে বিক্রি করা যায় না, নিম্ন স্তরে 15 টাকা লাভে বিক্রি করতে হয়। সোনালী আগের মতনই আছে, 290, 300। দর বেড়েছে মুদি পণ্যরও। আটা ময়দা কেজিতে 6 থেকে 10 টাকার মতো বেড়েছে। সবচেয়ে বাড়তি মসুর ডালের দর। ছোট দানার মসুর ডাল কেজিতে অন্তত 20 টাকা বেড়ে বিক্রি হতে দেখা গেছে 150 থেকে 160 টাকায়। বিক্রেতারা বলছেন এই দর বেড়েছে 10 থেকে 15 দিনের ব্যবধানে। 1 কেজি মসুর ডাল বিক্রি করতাম আমরা 145-50, এনবিসি 60, 58, 60, মানে এবারে 10 টাকা বাড়ছে। ওই মোড়াল বেচতাম আগে 110-100 টাকা, এখন বেচতে 110 টাকা। সবে একসাথেই বাড়ায়। এখন আটা তো মার্কেটে ক্রাইসিস, আটা প্যাকেট আটা তেমন একটা দিচ্ছে না। এদিকে বিশ্ববাজারে দাম কমায় চলতি মাসের শুরুতে পাম তেল লিটার প্রতি 19 টাকা কমিয়ে বিক্রির ঘোষণা দিয়েছিল সরকার। বাস্তবতা হলো পণ্যটির দাম কমার বদলে বেড়েছে। বেরেলে আগে কিনছি আপনার হলো 29,000, এর তেল হয়েছে আপনার হলো 31,000, বেরেলে হলো 2,000 বাড়ছে। খোলা সয়াবিন আর পামে বাড়ছে, কেজিতে আপনার 10 টাকা করে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 1 থেকে 1.5 টাকা কমেছে মিনিকেট চালের দাম। ব্র্যান্ড ভেদে 80 থেকে 85 টাকায় বিক্রি হতে দেখা গেছে রাজধানীর সবচেয়ে বড় এই পাইকারি বাজারে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাউল সাধক লালন ফকিরের স্মৃতিধন্য কুষ্টিয়ায় চলছে সান ফাউন্ডেশন আয়োজিত দেশের অন্যতম লোকগানের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানা। প্রতিযোগিতার অডিশন পর্বে খুলনা অঞ্চলের 5 শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে মূল পর্ব সকাল 10টার দিকে শুরু হলেও এর আগে সকাল 7টা থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে যান স্বপ্নবাজ গায়কেরা। বিভিন্ন বুথে ভাগ করে চলছে প্রতিযোগিতা। প্রথম পর্বে যারা ইয়েস কার্ড পাবেন তারা দুপুরের পরপরই অংশ নেবেন প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে। এ পর্বে জয়ী 5 থেকে 6 জন পাবেন ঢাকায় আসার কার্ড, জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ায় জাতিসংঘের প্রধান নিষেধাজ্ঞাগুলো পুনর্বহালের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এই পদক্ষেপে তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় হবে, যার কারণে 30 দিনের মধ্যে নিষেধাজ্ঞা ফিরতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নীতি প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা আবারও কার্যকর করার কোনো আইনগত এখতিয়ার নেই এই 3 দেশের। তবে অন্য পক্ষগুলো সদিচ্ছা দেখালে ইরান তার বিতর্কিত কর্মসূচি নিয়ে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ আলোচনায় ফিরতে প্রস্তুত। ইরানের এই অবস্থানকে সমর্থন করেছে রাশিয়া ও চীন। এর আগে ইরান কূটনৈতিক সমাধানে রাজি না হলে আগস্টের শেষ নাগাদ নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে বলে সতর্ক করে ইউরোপের 3 দেশ। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সংসদ নির্বাচনে নিত্য নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে ইসিকে, জানালেন নির্বাচন কমিশনাররা। ইতিহাসের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ নির্বাচন হওয়ার আশঙ্কা। নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা বিএনপি মহাসচিবের। ইসির রোডম্যাপ সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা, মন্তব্য জামায়াতের নায়েবে আমিরের। এবং চাঁপাইনবাবগঞ্জের সার নিয়ে হযবরল অবস্থা, সংকট নেই বলছে কৃষি বিভাগ। চাহিদা অনুযায়ী বরাদ্দ কম, দাবি ডিলারদের, বাড়তি দাম গুনতে হচ্ছে কৃষকদের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।